আন্তরিকভাবে দুঃখিত তোমাদেরকে সবার কাছে যারা জয়েন হয়েছো। আমার অ্যাডমিশন ব্যাচের ক্লাসটা শেষ করতে দেরি হয়ে গেল এবং আজকে একটু একটু চাপের মধ্যে আছি। টানা 3-4টা ক্লাস, তোমাদের ক্লাস নিয়ে আবার সাইকেল 2 এর এইচএসসি 24 ব্যাচের ক্লাস নিতে হবে, তারপর আবার অ্যাডমিশন ব্যাচের ওদের সাথে আবার একটা জুম মিট করতে হবে, ওদের প্রবলেম সলভিং সেশন। আজকে একটু হেক্টিক যাচ্ছে। আমি হাসপাতাল থেকে আজকে ফিরছি হলো 3:30টায়। ওদের ক্লাস আর অ্যাডমিশন ব্যাচের ক্লাসও ছিল 3:30টায়। ওদের ক্লাসটা পরবর্তীতে পিছায় 6টা করছি, মাঝখানে আমি একটু ঘুমিয়ে গেছি। সব মিলে আমি একটু শিডিউল জ্যামে চলছি। আমি সেজন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। সবাই কথা শুনতে পাচ্ছ? ওই ব্যাপারে সবাই শুনতে পাচ্ছ? ফেসবুকে সবাই শুনতে পাচ্ছ? আজকে আমাদের কোষ রসায়ন 4 কার্বোহাইড্রেটের আজকে দফা রফা করব আমরা। আজকে আমরা কার্বোহাইড্রেট শেষ করে ফেলবো, ঠিক আছে? আমার সাথে সাথে তোমাদেরও যাতে শেষ হয়ে যায়। কার্বোহাইড্রেট উইল বি ডান, কার্বোহাইড্রেট উইল বি সলভড। মনে থাকবে? পারা যাবে? পারা যাবে? ওকে, সুন্দর। আমি দেখতে পাচ্ছি যে সব রেডি। চলো তাহলে আমরা কার্বোহাইড্রেট শুরু করি। কতটুকু আমরা পড়েছিলাম কার কার মনে আছে? আমরা সবাই জানি যে কার্বোহাইড্রেটকে আমরা কার্বন শিকলের উপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করি: মনো, ডাই, অলিগো, পলি। মডা অপো। তাহলে মনো, ডাই, অলিগো, পলি। দেখি তোমরা আমাকে বলো তো এর মধ্যে আমরা কয়টা পড়ে ফেলছি। আমাকে বলেন কয়টা পড়েছি, আমি তোমাদেরকে কয়টা পড়িয়েছি। এইটা বললে বুঝবো তুমি মনোযোগ দিয়েছো। বলি ফেলো। ওকে, সুন্দর। আমি তাহলে তোমাদেরকে দুইটা পড়িয়েছি। সেটা হলো মনো এবং ডাই। আজকে আমরা পড়বো অলিগো এবং পলি। তাহলে অলিগো এবং পলি, চলো আমরা এই জায়গা থেকে অলিগো এবং পলি, চলো আমরা এই জায়গা থেকে শুরু করি। বিসমিল্লাহ। গতদিন কিন্তু তোমাদেরকে আমি এই পর্যন্ত পড়িয়েছি ভাই। যারা পড়ো নাই তাদের জন্য ভালোবাসা, যারা পড়ো নাই তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, বাট আমি তোমাদেরকে পড়িয়েছি। আচ্ছা, অলিগোস্যাকারাইড ভাইয়া, যেখানে শিকলের সংখ্যা কয়টা থাকবে? অলিগোস্যাকারাইড মানে কি? অলিগো মানে 3 থেকে 10। অলিগো মানেই ধরবা খুব বেশি না, আবার খুব কমও না, একটা দুইটাও না, 3 থেকে 10। তাহলে শিকল থাকবে কয়টা? এই রকম শিকল থাকতে পারে অনেকগুলা। তাহলে এইটা বলো তো, এই অলিগোস্যাকারাইডটাকে আমরা কি বলে ডাকবো? এইটার নাম কি? দেখি কার কার মাথায় বুদ্ধি আছে, তাকায় দেখো তো। এইটার নাম কি হবে? দ্রুত কমেন্ট করো, না করলে ভাই আমি পড়াবো না। তোমরা আমাকে না বললে আমি পড়াবো না। এটার নাম কি হবে বলো? এটার নাম কি হবে? ওই ব্যাপারে পোলাপান বলো, এটার নাম কি হবে? তাহলে সবাই ভেরি গুড। তাহলে এটার নাম হলো পেন্টাস্যাকারাইড। এটার নাম হলো পেন্টাস্যাকা এটার নাম হলো পেন্টাস্যাকারাইড, ঠিক আছে? তাহলে দিস ওয়ান ইজ কল্ড পেন্টাস্যাকারাইড, রাইট? সুন্দর। তাহলে এই রকম থাকতে পারে অলিগোস্যাকারাইড গুলা। তাহলে অলিগোস্যাকারাইড যদি 3টা চেইন থাকে তো সেটাকে আমরা বলবো ট্রাইস্যাকারাইড, যদি 4টা থাকে টেট্রাস্যাকারাইড, 5টা থাকলে পেন্টাস্যাকারাইড। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যদি 8টা থাকে সেটার নাম কি হবে বলো তো? আমি দিলাম একটা প্রশ্ন যে 8টা চেইন আছে, বুদ্ধি করে বলো তো কি নাম হবে? 8টা থাকলে কি নাম হবে? পান্টা লেখছো নাকি? পান্টা? আরে পান্টা না, পেন্টা।
নামগুলো এভাবে করতে পারবো তাই না? পেন্টাস্যাকারাইড, হেক্সাস্যাকারাইড, হেপ্টাস্যাকারাইড, অক্টাস্যাকারাইড, ননা, তারপর উনোডেকেন এবং ডেকেন, ডেকাস্যাকারাইড, উনোডেকেস্যাকারাইড, এরকম বোধহয় নাম আছে তাই না? ননেন, ননাস্যাকারাইড, ননেন এরকম একটা নাম হবে। তো সেইটা ফ্যাক্টর না, পরীক্ষায় আসবে এই যে মনোস্যাকারাইড গুলা, অনেকগুলো মনোস্যাকারাইড এক হয়, 3টা মনোস্যাকারাইড এক হয়, সেটাকে যখন ট্রাইস্যাকারাইড বলো, এরকম একটা উদাহরণ বলো। ভাই উদাহরণের নাম কি? উদাহরণের নাম হলো র্যাফিনোজ। উদাহরণের নাম কি? উদাহরণের নাম র্যাফিনোজ। এখন তোমাকে বললো ভাই একটা ট্রাইস্যাকারাইডের সংকেত লেখো, তোমাকে একটা ট্রাইস্যাকারাইডের সংকেত লিখতে বললো, তাহলে তোমার কাজ কি হবে? CN H2N ON, এখানে n সমান কি? n সমান 3, তাহলে তুমি কি করবা? আচ্ছা দুঃখিত দুঃখিত, সরি 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 সরি, CnH2n ট্রাইস্যাকারাইড, এটা তো মনোস্যাকারাইড, তাহলে এটাকে কি দ্বারা করবা? 3 দ্বারা গুণ দিবা, তাহলে কি দাঁড়াবে? C3N H6N O3N, রাইট রাইট। দুঃখিত, এই আমি ভুল, আমি কি বলতেছি এগুলা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আমি আমার দ্বারা একটু চিন্তা করতে ভুল হচ্ছে। 3 দ্বারা গুণ দিলেও যে কথা, একই একই আসলে কথা, কথা আসলে ভুল না, কথা আসলে ভুল না, কথা আসলে ঠিকই আছে, কথা আমি আসলে ভুল বলি নাই। তারপরও ঠিকই আছে, চলো আমরা দেখি কিভাবে আমরা, তাহলে তোমাকে বললো একটা ট্রাইস্যাকারাইডের সংকেত করো, তাহলে ট্রাইস্যাকারাইড 3টা মনোস্যাকারাইড, তাহলে 3টা মনোস্যাকারাইড, একটা মনোস্যাকারাইড এবং মনোস্যাকারাইড, কোন মনোস্যাকারাইড এখন সেটা অবশ্য তোমাকে জানতে হবে, সেইটার উপর নির্ভর করবে যে কোন মনোস্যাকারাইডটা এখানে যুক্ত হয়েছে। তাহলে ট্রাইস্যাকারাইড মানে কি? সূত্রটা কি হবে? 3 ইন্টু এইটা। তোমাকে বল টেট্রাস্যাকারাইডের সূত্র কি হবে, বা টেট্রাস্যাকারাইডের সংকেত কি হবে? এইটা, রাইট? মাইনাস, খুব ইম্পর্টেন্ট। দেখো যখন তুমি ট্রাইস্যাকারাইড বানাবা তখন ভাইয়া মাইনাস, তাহলে মনে আছে? আচ্ছা তোমরা আমাকে বলো তো, যখন আমরা ডাইস্যাকারাইড বানাইছিলাম, এই যখন আমরা ডাইস্যাকারাইড বানাইলাম, খেয়াল করো, ডাইস্যাকারাইড যখন বানাইলাম, যখন আমরা সুক্রোজ বানাইলাম, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, C6H12O6, C6H12O6, খেয়াল করো কি হইলো? C12H24O12, আমরা দিন শেষে কি করি? একটা পানি মাইনাস হয়ে যায়, তার মানে C12H22O11। ভাইয়া এইটা না হয় সব ঠিক আছে, এইটা না হয় তুমি আমি সবাই বুঝতে পারলাম। খেয়াল করো, তাহলে যখন ডাইস্যাকারাইড হয় তখন কয়টা পানি চলে যায়? কয়টা পানি যায়? কয় অণু পানি যায়? কমেন্ট করো, কয় অণু পানি যায়? কয় অণু পানি যায়? এই বেটারা, এই বেটা সাকিব আল হাসান, 1 অণু। তাহলে যখন ডাইস্যাকারাইড তৈরি হয় তখন 1 অণু পানি যায়। তাহলে যদি ট্রাইস্যাকারাইড তৈরি হয় কয় অণু পানি যাবে? এই একটা বন্ধন তৈরি করতে 1 অণু পানি যাবে, দুইটা বন্ধন তৈরি করতে, বুঝাতে পারলাম? একটা বন্ধন তৈরি করলাম 1 অণু পানি গেল, দুইটা বন্ধন তৈরি করলাম 2 অণু পানি যাবে। ট্রাইস্যাকারাইডে কয়টা বন্ধন তৈরি হবে? 2টা বন্ধন, তাহলে 2 অণু পানি মাইনাস। তাহলে এখান থেকে কি করবা? 2 অণু পানি মাইনাস করে দিলে যেটা সূত্র পাওয়া যাবে। টেট্রাস্যাকারাইডে তাহলে কয় অণু পানি যাবে? ভাইয়া এই যে, কারণ এর মধ্যে 3টা বন্ধন, 3টা যোগ একটা করে পানি বের হয়ে গেল, তাহলে তোমাকে ট্রাইস্যাকারাইডের সংকেত কি হবে? কি হবে? 3 6 18, কারণ এখানে গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ যুক্ত হচ্ছে, এন এর মান এই জায়গায় 6, তাহলে 3 6 18, 12 ইন্টু 3 H36, 6 ইন্টু 3 18, ও 18, মাইনাস কি? 2 অণু পানি, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? C18 H34, ও না 34 কেন, 32, কারণ 2 দুগুণে 4টা, H32O16। দেখো তো বুঝতে পারলা কি না? ব্রেনের মধ্যে কি ঢুকছে রে ভাই? বুঝতে পারছিস এই সংকেত কেমনে বানাইলাম? এটা কিছুই না, ছোটবেলার অঙ্ক, ছোট্টবেলার অঙ্ক। র্যাফিনোজ, তাহলে র্যাফিনোজ কি পারবো কিনা?
দাঁড়াও, সবাই কি বুঝতে পেরেছো? পারা যাবে? বুঝতে পেরেছি আমরা, এটা এমন কিছু, এটা এমন কিছুই না। তাহলে তোমাকে যদি বলে, তাহলে তোমাকে যদি বলে যে আমরা কি বুঝতে পারলাম? ওকে, দেখো তাহলে র্যাফিনোজ কয়টা মনোস্যাকারাইডে যুক্ত হচ্ছে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। ভাইয়া দেখো র্যাফিনোজ, তাহলে কোনোভাবেই ভুল করা যাবে না, র্যাফিনোজটা পরীক্ষায় আসবে। রাফি মানে র্যাফিনোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। রাফির জিএফ গেল। ওকে, পারবো আমরা। ফাবাস, তাহলে দেখো রাফি মানে র্যাফিনোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। ওকে, পারা যাবে? তাহলে র্যাফিনোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ মিলে তৈরি হয় এই তিনটাই মনোস্যাকারাইড। এই তিনটাই মনোস্যাকারাইড। পারবো আমরা? সবাইকে আমরা পারবো? বুঝতে পেরেছি? ওকে, তাহলে অলিগোস্যাকারাইড বা যেটাই আসুক আশা করি পারবা। একইভাবে দেখো স্ট্যাকিওজ, স্ট্যাকিওজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, কয় অণু? 2 অণু। তাহলে দেখো রাফির জিএফ দুইবার গেল, যদি রাফির জিএফ দুইবার যায় তাহলে সেটার নাম কি? সেটার নাম হলো স্ট্যাকিওজ। রাফির জিএফ যদি দুইবার যায় সেটার নাম স্ট্যাকিওজ। পারা যাবে? দেখো পেন্টাস্যাকারাইড, ভার্বাকোজ, যদিও ওই জায়গায় দেওয়া নেই যে ভার্বাকোজ কি কি দিয়ে তৈরি হয়, যদিও এই জায়গাতে দেওয়া নাই ভার্বাকোজ কি কি দিয়ে তৈরি, ভার্বাকোজ কি কি দিয়ে তৈরি হয়। ক্লিয়ার? পারবো আমরা সবাই? ওকে, সুন্দর। তাহলে দেখো তো কার কার মাথায় ঢুকছে, সবাই বলো, সবাই বলো। রাফি নামের কেউ নাই? রাহেলা, তোমার নাম রাফি?
পলিস্যাকারাইড তিনটা পড়া, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। আমরা অলিগোস্যাকারাইড শেষ করলাম। তাহলে দেখি সবাই তিনটা কমেন্ট করো তো। অলিগোস্যাকারাইড তিনটা নাম কমেন্ট করো, দেখি কার কার পড়া হলো, কে কে মনোযোগ দিয়েছো ক্লাসে। তিনটা অলিগোস্যাকারাইডের নাম কমেন্ট করো, দ্রুত দ্রুত। দ্রুত দ্রুত। ইয়েস, ট্রাইস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড। না, এটা জানতে চাইনি। ওদের উদাহরণগুলোর নাম কি? র্যাফিনোজ, আর কি কি? ট্রাইস্যাকারাইড তো নাম, উদাহরণগুলো স্ট্যাকিওস, র্যাফিনোজ, ভার্বাকোজ। ভেরি গুড। রুহুল আমিন খুব সুন্দর, নাইম আহমেদ খুবই সুন্দর, সাকিব আল হাসান হয় নাই, জান্নাতুল ফেরদৌস, বাকিরা সবাই যারা ক্লাস করছি। দ্রুত, ইয়েস, ভেরি গুড। তাহলে সবার মাথায় ঢুকাই দিতে পারলাম, এটা কিন্তু তোমার পড়া হয়ে গেল। এখন এখান থেকে কি প্রশ্ন আসবে? কি প্রশ্ন আসবে? ঠিক আছে, ওকে। ইয়েস, এখান থেকে প্রশ্ন আসবে যে কোনটা। এক সেকেন্ড দাঁড়াও। ওকে, বিসমিল্লাহ বলে চলো শুরু করা যাক। স্কার্ডোস, হ্যাঁ। এইবার আমরা পলিস্যাকারাইড নিয়ে পড়ালেখা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। চলো, পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। রেডি? যার ভাইয়া 10টার বেশি মনোস্যাকারাইড একসাথে যুক্ত হয় তাকে বলা হয় পলিস্যাকারাইড। কথা ক্লিয়ার? ওকে। অনেকগুলো মনোস্যাকারাইড একসাথে যুক্ত হয়ে যেটা তৈরি করে অনেকগুলো একসাথে, সেটাকে বলবো আমরা পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের দেখো দুই রকম, একগুলোকে বলে গাঠনিক পলিস্যাকারাইড, আরেকটাকে বলে সঞ্চয়ী পলিস্যাকারাইড। এটার মানেটা কি? ধরো আমার এই মোবাইল ফোনটা তৈরি করতে যে সকল গঠন তৈরি করছে, ভাইয়া বাংলা কিবোর্ডে কিছু খুঁজে পাই না, মানে কি? সো এই যে এই এইটা তৈরি করার জন্য যে সকল ম্যাটেরিয়াল ইউজ হয়েছে সেইটা একটা, কিন্তু এটাকে সফটওয়্যার চালানোর জন্য আরও কিছু ম্যাটেরিয়াল লাগছে না, সফটওয়্যারটা চালার জন্য চিপ টিপ বানানোর জন্য, ওই রকম ধরো। সো গাঠনিক পলিস্যাকারাইড, তুমি এখানে তাকায় দেখো কি কি আছে। সেলুলোজ, পেকটিন, হেমিসেলুলোজ। আর সঞ্চয়ী পলিস্যাকারাইড কি কি আছে? স্টার্চ, গ্লাইকোজেন। ভাইয়া এই যে তিনজনের মধ্যে এইটা প্রচন্ড ইম্পর্টেন্ট। দেখো, সেলুলোজ গাঠনিক, গ্লাইকোজেন এবং স্টার্চ সঞ্চয়ী, স স। মনে রাখবো আমরা, গ্লাইকোজেন এবং স্টার্চ, গ্লাস, আহা দুঃখিত, গ্লাস্ট, স্টার্চ, এটা হলো সঞ্চয়ী, না হলে সদের ওটা মনে হবে। ঠিক আছে? আর সেলুলোজ, সেলুর গঠন, গাঠনিক। উল্টাপাল্টা করা যাবে না, উল্টাপাল্টা করা যাবে না।
তাহলে দেখো এটাই পরীক্ষায় আসবে। তাহলে সেলুলোজের ভাইকে, সেলুলোজের ভাই হেমিসেলুলোজ, পেকটিন, এরা সবাই উদ্ভিদকে গঠন করে। তুমি যে গাছগুলো দেখছো, এইটা একটা গাছ, এইটা একটা গাছ, এই গাছের যা গঠন দেখতে পাও পুরা শরীরটাই ভাই সেলুলোজ দিয়ে তৈরি। কারণ গাছের পুরো শরীরটা কি দিয়ে তৈরি? কোষ দিয়ে। কোষ, প্রত্যেকটা অংশ কোষ দিয়ে তৈরি। ভাই এই কোষের চারপাশে কি থাকে? কোষের চারপাশে থাকে সেলুলোজের প্রাচীর। তাহলে উদ্ভিদের আসলে যেহেতু কোষ প্রাচীরটাই সেলুলোজ দিয়ে তৈরি, পুরো উদ্ভিদটাই আসলে কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে। তুমি যে শাকসবজি খাও এর মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে? প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। ঠিক আছে? বুঝতে পেরেছি? ওকে, তাহলে সবাইকে আমরা পারবো। তাহলে আমরা শাকসবজি খাই। এখন দেখো তো, আমরা শাকসবজি খাই মানেই কি? শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। শাকসবজি, তাহলে যে কোনো গাছ তুমি যদি খাও, গাছের মধ্যে কি থাকবে? গাছের মধ্যে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। প্রিয় ভাইয়া আপুটা, এই যে গাছের মধ্যে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে, কিন্তু এই সেলুলোজ আমরা খেয়ে কি করতে পারি না? আমরা হজম করতে পারি না। কেন হজম করতে পারি না? আবার একটা গরু ছাগল এটাকে খেয়ে হজম করতে পারে, কারণ আমাদের পেটে সেলুলেজ নামক এনজাইম থাকে না। মানুষ কেন ঘাস খেয়ে হজম করতে পারে না? তুমি কিন্তু ঘাস খেয়ে হজম করতে পারে না, কারণ আমাদের কি থাকে না? আমাদের সেলুলেজ নামক এনজাইম থাকে, সেলুলেজ নামক এনজাইম থাকে না। তো ভাইয়া, আমাদের এই যে সেলুলেজ নামক এনজাইম থাকে না, তারপরও আমরা কেন শাকসবজি খাই বলো তো? তারপরও আমরা কেন শাকসবজি খাই বলো? আমরা কেন তারপরে শাকসবজি খাই? কার মাথায় বুদ্ধি আছে বলো তো? আমরা হজম করতে পারি না, তারপরে কেন খাই? হজম করতে পারি না তারপরে কেন খাই? কার মাথায়, কে বলতে পারবে? নিউট্রিশন লাগবে তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদের কথা সত্য। শাকসবজির মধ্যে ভাইয়া ধরো সেলুলোজ থাকে, শাকসবজির মধ্যে সেলুলোজ থাকে ধরো 50%। ভাই বাকি 50% তো অন্য জিনিস থাকে। বাকি 50% কি থাকে? বাকি গ্লুকোজ থাকে, প্রোটিন থাকে, তারপর লিপিড থাকে, ভিটামিন থাকে, মিনারেলস থাকে। তো বাকি 50%-এর জন্য আমরা খাই, সত্য। কিন্তু এই সেলুলোজটাও আমরা একটা উদ্দেশ্য করে খাই। ভাইয়া এই 50% আসলে আমরা হজম করতে পারি না। হজম করতে পারি না বলেই এটা আমরা খাই। এটা হজম হয় না, ফলে এটা মলের সাথে বের হয়ে যায়। যা হজম করতে পারি না তাই তো মলের সাথে যায়, তাই না? তোমরা এটা জানো কিনা আমি জানি না। আমরা যেটা হজম করতে পারি না সেই অংশটাকে বলে অপাচ্য। এই অপাচ্য জিনিসটাই তো মল, যেটা তুমি খেতে পারছো না সেটাই তো টয়লেটে পায়খানা করে বের করে দিচ্ছ, রাইট? যখন তুমি শাকসবজি খাবা, তাহলে এই পুরাটাই মলের সাথে পরিণত হবে এবং তোমার পেট ক্লিয়ার হবে। মূলত পেট ক্লিয়ার করার জন্য সেলুলোজ অসাধারণ। বুঝতে পারলাম? এটা বাকি সবাইকে ঠেলে একদম সবাইকে নিয়ে চলে যাবে। আমরা হজম করতে পারি না, আমরা হজম করতে পারি না বলেই কিন্তু আমরা সেলুলোজ খাই। শাকসবজি আমরা খাই, আম, বাকি অংশগুলো হজম করতে পারি, কিন্তু সেলুলোজকে আমরা হজম করতে পারি না, কারণ আমাদের সেলুলোজ এনজাইম নাই। কিন্তু হজম করতে পারি না, তারপরে এটা আমাদের কাজে লাগে। কি কাজে লাগে? এইটা আমাদের কাজে লাগে, এইটা আমাদের যেটা করে সেটা হলো আমাদের পেট পরিষ্কার করে। দেখো, তাহলে চলো শুরু করা যাক। এই জায়গায় দেখো, মানুষ সেলুলোজ হজম করতে পারে না কেন? মানুষ মানুষ সেলুলোজ হজম করতে পারে না কেন? দেখো, কারণ মানুষের সেলুলোজ হজমকারী এনজাইম তৈরি হয় না। লিখে রাখো, সেই সেলুলোজ হজমকারী এনজাইমটার নাম কি? সেলুলেজ। সেটা কার তৈরি হয়? গরু, ছাগল, হাঁস। গরু গরু দেখো, গরুর হয়, হরিণের হয়, যারা ঘাস খাইতে পারে, ছাগলের হয়, ছাগলের হয়, কিন্তু তুমি আমি সেইটা করতে পারি না। বুঝাতে পারলাম?
তো আমরা কেন পারি না, কিন্তু আমরা তারপরও কেন খাই, কারণ আমাদের খাদ্য তালিকায় আঁশ জাতীয় খাবার থাকা দরকার, এইটা মল উৎপাদনের জন্য অত্যন্ত প্রয়োজন। কথাটা কি সবার কাছে পরিষ্কার? সবাইকে আমরা বুঝতে পেরেছি? সবার কাছে কি কথাটি পরিষ্কার হয়েছে? পারবো? সবাই কি বুঝতে পেরেছি? দেখো এটা, এই সবাই কমেন্ট করো, এই বক্স পরিষ্কার। হজম করতে পারি না তারপরও কেন খাই, হজম করতে পারি না তারপরও কেন খাই। ওকে, এইবার আমরা প্রিয় ভাই বোনেরা, আমরা কিন্তু অলরেডি বলেছি আমরা তিনটা মাত্র টপিক পড়বো, তাই না? একটা স্টার্চ, একটা সেলুলোজ, একটা সেলুলোজ, আরেকটা হলো গ্লাইকোজেন। তিনটা মাত্র টপিক পড়বো, তিনটা মাত্র টপিক পড়বো। বিসমিল্লাহ, ওয়াও, টাইমই তো নাই। আচ্ছা, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, তাকায় দেখো। আচ্ছা, এই জায়গায় যেটা আমাদেরকে বুঝতে হবে, তোমরা অলরেডি চেনো ভাইয়া, তোমরা অলরেডি চেনো, সেটা হলো গ্লুকোজ দুই রকম, আলফা গ্লুকোজ এবং বিটা গ্লুকোজ। খেয়াল করতে হবে, আলফা গ্লুকোজ থেকে তৈরি হয়, আলফা গ্লুকোজ থেকে তৈরি হয় স্টার্চ এবং গ্লাইকোজেন। তোমাকে যদি প্রশ্ন আসে স্টার্চ এবং গ্লাইকোজেন কোন গ্লুকোজ দিয়ে তৈরি হয়, আলফা গ্লুকোজ। আলফা গ্লুকোজটা কি রে? আলফা গ্লুকোজ হলো এইটা, এই যে CH2OH, তাই না? এই যে ওইচটা হবে নিচের দিকে, এক নাম্বার কার্বনে ওইচটা নিচের দিকে, এটা হলো আলফা গ্লুকোজ। আর বিটা গ্লুকোজটা কি? ওকে ভাইয়া, আচ্ছা, সো আর বিটা গ্লুকোজটা কি? বিটা গ্লুকোজটা ছিল এই রকম যে এক নাম্বার কার্বনে ওএইচটা থাকবে উপরের দিকে। কার কার মনে আছে? বিটা গ্লুকোজ দিয়ে তৈরি হয়, বিটা গ্লুকোজ দিয়ে তৈরি হয় সেলুলোজ, বিটা গ্লুকোজ দিয়ে তৈরি হয়, বিটা গ্লুকোজ দিয়ে তৈরি হয় সেলুলোজ। ওকে, সো চলো তাহলে আলফা গ্লুকোজ দিয়ে কি তৈরি হয়, বিটা গ্লুকোজ দিয়ে, বিটা গ্লুকোজ দিয়ে কি তৈরি হয়। আমরা কি সবাই সবাই বুঝতে পেরেছি? আমরা কি সবাই উত্তর করতে পারবো? তাহলে এইটা এক নাম্বার কথা। এখন তাহলে এদের মধ্যে আমরা পার্থক্য পড়বো। দেখো তাহলে তিনটা পার্থক্য। প্রথমে আমরা কি পার্থক্য পড়বো? প্রথমে আমরা চলো, প্রথমে আমরা আলফা মানে স্টার্চ এবং গ্লাইকোজেন যারা দুইজনই আলফা গ্লুকোজ দিয়ে তৈরি, তাদের পার্থক্যটা পড়ার চেষ্টা করি, ঠিক আছে? তারপরে আমরা বাকি পার্থক্যটা পড়বো, সেলুলোজের সাথে স্টার্চের কি পার্থক্য। ওকে, যদিও এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি স্টার্চ এবং গ্লাইকোজেনের পার্থক্যটা দেওয়া নাই। আচ্ছা ঠিক আছে, সেটা আমি তোমাকে জানাচ্ছি, ওই পার্থক্যটা আমি তোমাকে দেখাই দিব বা বলে দিব। সো প্রথমে এখানে কি পার্থক্য দেওয়া, স্টার্চ এবং সেলুলোজ। তাহলে এক নাম্বার কথা কি ভাইয়া, এরা তো পলিমার, অনেকগুলো ইট দিয়ে এরা একটা দেওয়াল। স্টার্চে কি থাকে? আলফা গ্লুকোজ। ওখানে কি থাকে? বিটা গ্লুকোজ। এক নাম্বার কথা। কতগুলো আলফা গ্লুকোজ? 1200 থেকে 6000। ভাইয়া 1200 থেকে 6000 মিলে একটা স্টার্চ তৈরি করে, একটা স্টার্চের অণু। সেলুলোজের মধ্যে কতগুলো গ্লুকোজ থাকে? 300 থেকে 3000। ডাবল, জাস্ট 1200 থেকে 6000, 300 মানে জাস্ট অনেক বেশি। আর 300 থেকে 3000 কতগুলো বিটা গ্লুকোজ মিলে তৈরি হয়। তাহলে এইটা কিসের পলিমার? আলফা ডি গ্লুকোজের পলিমার। ওইটা কিসের পলিমার? বিটা ডি গ্লুকোজের পলিমার। জিনিসটা কি বুঝাতে পারলাম? দেখো স্টার্চ দেখতে কেমন? স্টার্চ অণু শাখান্বিত, আর সেলুলোজ অণু অশাখান্বিত, সরল শিকল। তোমরা বলবা ভাই এইটা শিকল আবার কি, শাখা প্রশাখা কি? ছবির দিকে তাকায় দেখো, এইটা তোমাকে জীবন আঁকতে হবে না। দেখো ভাইয়া, এইটা একটা গ্লুকোজ, এইটা একটা গ্লুকোজ, এইটা একটা গ্লুকোজ, সবাই দেখতে পাচ্ছি। আমরা কি বলেছি? এটা হবে কি? বিটা গ্লুকোজ। বিটা গ্লুকোজের অক্সিজেন হাইড্রোক্সিলটা কি থাকবে উপরে, এই যে উপরে বলে, এই রকম দেখতে, এই রকম দেখতে, মানে এই তিনটেই বিটা গ্লুকোজ। এবং দেখো এটা একটা সরল শিকল, সরল শিকল। যে ক্লাসটা করবে না, যে দাগানো বই দেখবে, সে দাগানো বই দেখার পর সে বলবে ভাই মনে হয় এটা পড়তে বলেনি। ভাইয়া দেখো একটা চেইনের মতো গ্লুকোজের পাশাপাশি পাশাপাশি মানব বন্ধন যেভাবে তৈরি করা হয়, সবাই এভাবে হাত ধরে রাস্তার মধ্যে দাঁড়ায়, তাই না? সেটাকে বলা হয় মানব বন্ধন, সরল একটা শিকল। এইটা হলো সেলুলোজ, একদম নর্মাল বিটা গ্লুকোজগুলো পাশাপাশি। কিন্তু তুমি স্টার্চের দিকে তাকায় দেখো ভাইয়া, এই যে দেখো স্টার্চ, এইটা হলো অ্যামাইলোজ। স্টার্চের এই অংশটুকুর নাম কি? অ্যামাইলোজ। স্টার্চের এই অংশটুকুর নাম কি? অ্যামাইলোপেকটিন। ভাইয়া এইগুলো আবার কি কথা? তাহলে স্টার্চের আবার শিকলের মধ্যে দুইটা ভাগ, কিচ্ছু না, এটা তেমন কিছুই না। স্টার্চ দেওয়ালটা কিরকম, এইটা একটা স্টার্চের শিকলটা ভাইয়া এইরকম, স্টার্চের শিকলটা ভাইয়া এইরকম, এরা এইভাবে যুক্ত। এরকম দেওয়াল হতে পারে না? এই পুরাটাই একটা দেওয়াল। এই দেওয়ালের এইটা একটা শিকল, এটাকে বলা হবে অ্যামাইলোজ, এইটাকে বলা হবে অ্যামাইলোপেকটিন। তাহলে লালটা হলো অ্যামাইলোপেকটিন, নীলটা হলো অ্যামাইলোজ।
পারা যাবে? তাহলে এটা হলো অ্যামাইলোজ। মানে কি? তার মানে দুই রকম শিকল দিয়ে স্টার্চ তৈরি হয় এবং এই শিকলগুলোর মধ্যে কি তারা যুক্ত। এটাকেই তো আমরা শাখা প্রশাখা বলি। দেখো শাখা প্রশাখা। তাহলে স্টার্চের শিকলটাকে আমরা কি বলবো? স্টার্চের শিকলটাকে আমরা বলবো স্টার্চ হলো একটা শাখান্বিত শাখাযুক্ত। আর সেলুলোজ কি? সেলুলোজের কোনো শাখা নাই। সেলুলোজের কোনো শাখা নাই। ওকে, কোনো শাখা নেই। ক্লিয়ার? স্টার্চের কাজ কি? সঞ্চিত খাদ্য হিসাবে কাজ করে। সেলুলোজের কাজ কি? গাঠনিক উপাদান। দুইটাই কোথায়? উদ্ভিদের শরীরে। স্টার্চ আয়োডিনের সাথে বিক্রিয়া করে নীল বর্ণ, সেলুলোজ কাউরে গুনে না, ছেলে মানুষ কাউরে গুনে না, আয়োডিনের সাথে বর্ণ করে নীল বর্ণ। গরু ছাগল এবং মানুষ হজম করতে পারে। এটা দেখো, স্টার্চ সবাই সব খায়, হজম করতে পারে। সেলুলোজ গরু ছাগল হজম করতে পারলেও মানুষ পারে না। তাহলে এইখানকার পয়েন্টগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? আবারও বলছি, এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ভাইয়া ওই যে আলফা এবং বিটা। কারা কারা বুঝতে পারলা? চলো তো দেখি কি কি পয়েন্ট সবাইকে পড়াই দিলাম। স্টার্চ কিন্তু পড়ানো শেষ হয়ে গেছে আমার। দেখো, স্টার্চ ভাঙলে কি পাওয়া যাবে? স্টার্চ ভাঙলে শুধু গ্লুকোজ পাওয়া যাবে। আমি প্রশ্ন করব কি গ্লুকোজ? তোমরা সবাই উত্তর দিবা আলফা ডি গ্লুকোজ। তাহলে স্টার্চের অপর নাম কি? শ্বেতসার। কয় রকম থাকে? অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন। কয় রকম চেইন থাকে? দুই রকম চেইন। বুঝাতে পারছি? ঠিক আছে, ওকে। এইবার এখানে কি বলছে? স্টার্চ, আরে মাউসটা মাঝে মাঝে ঝামেলা করে, সাধারণত দানা হিসাবে কোষে বিরাজ করে। পরীক্ষা এটা এমসিকিউ আসতে পারে, স্টার্চ কি হিসাবে বিরাজ করে? উত্তর হলো দানা হিসাবে। দেখো, আমরা যা খাই ধান, গম, আলু, এগুলো হলো স্টার্চের প্রধান উৎস। আমরা উদ্ভিদ যা তৈরি করে খাবার হিসাবে নিজের খাবার জন্য, প্রত্যেকটি পরবর্তীতে স্টার্চে রূপান্তরিত হয়। বুঝাতে পেরেছি? অতিরিক্ত খাবারটা পরবর্তীতে আমরা খেয়ে ফেলি উদ্ভিদের কাছ থেকে। তাহলে স্টার্চের শিকল কয়টা? দুইটা, অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন। 200 থেকে 1000 মিলে তৈরি করে একটা অ্যামাইলোজের শিকল। অ্যামাইলোজের শিকলগুলো দেখো একদম শাখাবিহীন, সোজা। তাহলে অ্যামাইলোজটা আবার ওর মধ্যে, ওটা আবার সরল শিকল। আর অ্যামাইলোপেকটিন 2000 থেকে 20,000 20,000 থেকে 20,000, এইটা আবার শাখাযুক্ত। দেখো শিকলযুক্ত। অ্যামাইলোপেকটিন নাম বড় এবং সেটা কিন্তু ভাইয়া শিকলযুক্ত, শাখান্বিত। ভাই আমাদেরকে কি ছবিগুলো আঁকতে হবে? উত্তর হলো না। তুমি যদি চিনতে পারো যে শাখান্বিত, বুঝবা এটা স্টার্চ। এবং খেয়াল করো, আলু, ধান, গম, ভুট্টার 22 ভাগ অ্যামাইলোজ, 78 ভাগ অ্যামাইলোপেকটিন। স্টার্চ ভাগলে তো দুইটা দেওয়ালই পাওয়া যাবে, তাহলে অ্যামাইলোপেকটিনের পরিমাণটা বেশি, মনে থাকবে। আর এই জায়গায় দেখো, গোল আলুর স্টার্চের কণাটা সবচেয়ে বড় আর চালেরটা সবচেয়ে ছোট। এই এমসিকিউটা আসবে। স্টার্চ তো দানা হিসাবে থাকে। স্টার্চ দেখতে কেমন? থ্যাংক ইউ। এটা থেকে পরীক্ষায় তেমন কোনো প্রশ্ন আসবে না, রিডিং পড়তে পারো। মনে রাখতে হবে এগুলো কিন্তু সবগুলাই নন রিডিউসিং সুগার, তার মানে ফেলিং দ্রবণ দিয়ে বিজারিত হবে না। তোমাদেরকে এটা আমি পড়াইছি। চিত্র লাগবে না, চিত্র লাগবে না। ডিসকাশন গ্রুপে অ্যাড হচ্ছে না কেন? ডিসকাশন গ্রুপে লিঙ্কের মাধ্যমে জয়েন করতে হবে। অ্যাড হওয়ার পদ্ধতি নেই, লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের মাধ্যমে জয়েন হতে হবে। দেখো, স্টার্চ থেকে আমরা কি পাবো? দিন শেষে গ্লুকোজ পাবো। গ্লুকোজ হওয়ার আগে সেটা ডেক্সট্রিনে পরিণত হয়, তার আগে সেটা ম্যালটোজ। এই সিরিয়ালটা একবার দেখে নিতে পারো, কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না। দিন শেষে কিসে পরিণত হয়? গ্লুকোজ। স্টার্চের ব্যবহার, রিডিং পড়ো ভাই। স্টার্চ, সেলুলোজ ভাইয়া পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, কারণ গাছের প্রধান উপাদানই কি? সেলুলোজ। ভাই এই যে বইটা, তোমার হাতে যে বইটা, এই যে বইয়ের পাতা, এই পাতাটাই সেলুলোজ। বিশ্বাস করো, এই যে বই, এই বইয়ের প্রত্যেকটা পাতার মূল উপাদান কি? সেলুলোজ। এই পাতার মূল উপাদান কি? সেলুলোজ। ভাইয়া কাগজ শিল্পের মূল উপাদান কি? সেলুলোজ। ও ভাই গায়ের পোশাক, এইটা কি? সেলুলোজ। পড়ালেখা এবং পোশাক, এই দুইটার একটাও চলবে না যদি সেলুলোজ না থাকে। তাহলে দেখো এটাই লেখা আছে, তুমি জানতা কিনা আমি জানি না। আজকের পর থেকে সেলুলোজকে সালাম দিয়ে চলবা, স্যার আসসালামু আলাইকুম। তাকায় দেখো, সেলুলোজ দিয়ে তন্তু তৈরি হয়, বস্ত্র শিল্পের প্রধান কাঁচামাল। প্রিয় ভাই ও বোনেরা, তুমি যে শার্ট পরে আছো, তোমার লজ্জা নিবারণ করছো, তুমি যে নগ্ন অবস্থায় নাই, কারণ সেলুলোজ। সবই আমরা সেলুলোজ দিয়ে বানাই। বুঝাতে কি পারলাম? বুঝতে পেরেছো? ঠিক আছে। বইপত্র, সকল কাগজ পেপার, এই যে দেখো, ফিল্টার পেপার, টিস্যু পেপার, ফটোগ্রাফিক ফিল্ম, প্যাকেজিং এর দ্রব্য, সব সেলুলোজ দিয়ে তৈরি হয়। আসল লাইনটাই তো লেখা নাই ভাই, কাগজ শিল্পের প্রধান উপাদান সেলুলোজ। ওই লাইনটা কই? তুমি লিখে রাখতে পারো, বস্ত্র শিল্প প্লাস কাগজ শিল্প। ভাইরে,
কাগজ শিল্পের প্রধান উপাদানের নাম কি? বই এবং পোশাক সব কিছুর। উদ্ভিদের কোষ প্রাচীরটা সেলুলোজ দিয়ে তৈরি। মেইন কথা দেওয়া নাই, সব ঢংঢাং। তোমার বাড়ির যত কাঠের জিনিসপত্র সবই সেলুলোজ। নির্মাণ সামগ্রী, আসবাবপত্র সবই কি? সবই সেলুলোজ। বুঝাতে পেরেছি? এইটাই ভাই পড়তে হবে। এই সেলুলোজ ঘাস উদ্ভিদ খায়, প্রাণী বেঁচে আছে না? রাইট? বুঝাতে পেরেছি? বাকি পয়েন্টগুলা, নাইট্রেট বিস্ফোরক তৈরি করে। ভাই কতটুকু নাইট্রেট বিস্ফোরক তৈরি করে? করতেই পারে, কিন্তু এইগুলা তো মানব সভ্যতার জন্য কতটা গুরুত্বপূর্ণ, বুঝো নাই? অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহৃত হয়। এই দুইটা পয়েন্ট আসে 3 এবং 4 পরীক্ষায় আসে। বাকিগুলা স্যাররা ধরে নেয় যে তোমরা সবাই পারো, কিন্তু তোমরা যে এগুলো জানো না, পোশাক, বই, ঘর বাড়ি, যেদিকে কাঠ, কাঠ মানেই কি? সেলুলোজ। সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি সেলুলোজকে বস মানবো তো না? ওকে, সবাই কমেন্ট করো বুঝতে পেরেছো কি না? তাহলে এরই সাথে সাথে সেলুলোজ পড়া শেষ। আমাদের লাস্ট পড়া গ্লাইকোজেন। ভাইয়া তুমি মনে করো আজকে একটা দাওয়াত খাইলা, তোমার চাচাতো ভাইয়ের বিয়ে, কালকে তোমার বন্ধু তোমাকে ট্রিট দিল, তুমি ওখানে যাও, সেই ভরপেট খাইলা। তারপরের দিন তোমার এবার আরেকটা বন্ধু জন্মদিন, আবার ট্রিট দিলা। পরের দিন শুক্রবার তোমার বাসায় সেই খাওয়া দাওয়া করলা। ভাই এই 4 দিন তুমি সেই খাইলা, মানে একদম 2 প্লেট করে খাবার দাবার খাইলা, প্রচন্ড খাওয়া দাওয়া করলা, সেই 2 প্লেট। তুমি ইউজুয়ালি কয় প্লেট করে খাও? ইউজুয়ালি তুমি 1 প্লেট করে খাবার খাও, কিন্তু গত 4 দিন তোমার খাবার এত ভালো ভালো খাবার ছিল, তুমি 2 প্লেট করে খাইছো। তার মানে 4 দিনে তুমি অতিরিক্ত 4 প্লেট এক্সট্রা খাবার খাইলা, 4 প্লেট অতিরিক্ত ভাত খাইছো, অতিরিক্ত স্টার্চ খাইছো। ভাইয়া তোমার শরীর জানে যে তোর অবস্থা খারাপ, তুই পড়ালেখা করিস না, তুই ফাঁকিবাজ, তুই সামনে পরীক্ষা ফেল করবি, তোর বাপ তোর ভাত বন্ধ করে দিবে। তুই আবার এমনও দিন আসবে যে 4 দিন তুই খাবারই পাবি না, তোর বাপ বলবে তোকে আর একটা দানা তোকে আমি খাওয়াবো না, তোকে আমি একটা দানা খাওয়াবো না, একটা দানা তোকে আমি দিব না। ওই 4 দিন তোমার শরীর তখন এই স্টার্চটাকে জমা করে রাখে, এই স্টার্চটাকে গ্লাইকোজেন হিসাবে জমা করে রাখে। তুমি তো ভাত খাইছো, তোমার শরীর সেটাকে জমা করে রাখে কি হিসাবে? গ্লাইকোজেন। যখন তোমার বাপ তোমার খাবার বন্ধ করে দিবে, তখন এই গ্লাইকোজেন ভেঙে আবার গ্লুকোজ তৈরি হবে, তোমাকে শক্তি দিবে, নাহলে তুমি মরেই যাইতা। বুঝতে পারলাম? তাহলে এই যে গ্লাইকোজেন কোথায় কোথায় জমা থাকে? যকৃতে জমা থাকে। দেখো এইটা থেকে গ্লুকোজ তৈরি হয়, ফলে তুমি বেঁচে থাকি। পেশিতে জমা থাকে, পেশিতে গ্লাইকোজেন, ফলে সেটা আমাদেরকে শক্তি দেয়। বুঝাতে কি পেরেছি? এই গ্লুকোজের মাত্রাকে স্বাভাবিক রাখে কে? গ্লাইকোজেন। তুমি যখনই খাও না সারাদিন, এইটা সঞ্চিত খাদ্য। তাহলে গ্লাইকোজেনটা কি? সঞ্চিত খাদ্য। কোথায় কোথায় জমা থাকে? যকৃতে। কোথায় কোথায় জমা থাকে? পেশিতে। গ্লাইকোজেন দেখতে কেমন? সরল শিকল, দেখতে হুবহু একই রকম। দেখতে পাচ্ছ? ঠিক আছে, গ্লাইকোজেন দেখতে কি রকম? এইটা হলো প্রাণীদেহের প্রধান সঞ্চিত পদার্থ। এটার মূল একক কি? আলফা ডি গ্লুকোজ। আচ্ছা, এটা সরল শিকল না, দুঃখিত আমি ভুল বলেছি, এটাও শাখান্বিত। দেখো লেখা আছে আলফা 6টা দেখানো হয় নাই, তার মানে ওটাও নিচে আছে। এইটাও শাখান্বিত, অ্যামাইলোপেকটিনের মতো এটা দেখতে। বুঝাতে পারলাম? ওকে। এটা কোথায়, এটা ভাঙলে কি পাওয়া যাবে? শুধু গ্লুকোজ পাওয়া যাবে। গ্লাইকোজেনের অপর নাম কি? প্রাণীজ স্টার্চ। কোথায় জমা থাকে? লিভার এবং মাংসপেশিতে জমা থাকে। আবিষ্কারক কে? ক্লড বার্নার্ড এটার আবিষ্কারক। প্রিয় ভাই বোনেরা, এরই সাথে সাথে ভাইয়া এখান থেকে কি প্রশ্ন আসবে? এখান থেকে এমসিকিউ আসবে, এখান থেকে এমসিকিউ আসবে। তাহলে কার্বোহাইড্রেটের গুরুত্ব, এই গুরুত্ব আমরা একবার সবাই রিডিং পড়বো। কার্বোহাইড্রেটের গুরুত্ব রিডিং পড়লেই দেখবা যে 90% বুঝতে পারতেছো। আর এইটা ভাইয়া তোমার আসলে রচনা আসতে পারে ঘ নাম্বার প্রশ্নে, যে কার্বোহাইড্রেট গুরুত্ব লেখো। এটা আসলে আসার কোনো কারণ নাই। প্রত্যেকটা যা গুরুত্ব পড়ছো, গ্লুকোজের ব্যবহার পড়ছো না, ফ্রুক্টোজের ব্যবহার পড়ছো না, সুক্রোজের ব্যবহার পড়ছো না, স্টার্চের একটা ব্যবহার পড়বা, গ্লাইকোজেনের একটা ব্যবহার পড়বা। 4টা ব্যবহার। ফেসবুকে সবাই কানেক্টেড আছো তো না? 4টা ব্যবহার এক করে দিলে এগুলা, এখানে নতুন কোনো তথ্য দেওয়া নাই, ওই সবগুলো ব্যবহার এক করে দিলেই হবে। 3 নাম্বার পয়েন্টটা যদিও পরীক্ষায় আসে এমসিকিউ হিসাবে, ঠিক আছে? আর এইখানে এই পয়েন্টটাও পরীক্ষায় আসে, সেটা হলো পয়েন্ট নাম্বার 9। পয়েন্ট নাম্বার 9 এইটাও পরীক্ষায় আসে। আচ্ছা রেডি? আর এখানে 2-একটা তথ্য দেওয়া আছে যে বিজারণ ক্ষমতার ভিত্তিতে, আমরা তো আগেই বলছি সকল মনোস্যাকারাইড, আগেই বলেছি, এটা আমি তোমাকে আগেই পড়াইছি, রিডিউসিং সুগার, এটা তোমাকে আগেই পড়ানো। যারা পড়ে নাই এইটা তাদেরকে একটু প্যারা দিব, ক্লাসটা যদি তারা দেখে নেয়। আজকে পড়াবো না, তোরা ক্লাস করিস না নিয়মিত। অবিজারক শর্করা, সকল ডাইস্যাকারাইড, সকল অলিগোস্যাকারাইড, সকল পলিস্যাকারাইড হলো নন রিডিউসিং, সকল মনোস্যাকারাইড হলো রিডিউসিং সুগার, আর বাকি সব নন রিডিউসিং। কথা পারা যাবে? ওকে রাইট।
হেমিসেলুলোজ কাইটিন। দেখো কাইটিন, ক দিয়ে কাইটিন, কাইটিন মানে কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইডের একটা। এইটা দ্বারা কি হয়, বহিঃকঙ্কাল তৈরি হয়। ক দিয়ে কাইটিন, ক দিয়ে কঙ্কাল, তিনটা কথা মনে রাখবা। কাইটিন মানেই ক, তোমরা এটা ভবিষ্যতে অনেকবার তোমাদের প্যাচ লাগবে। কাইটিন মানেই ক, ক দিয়ে কাইটিন, এইটা একটা কার্বোহাইড্রেট এবং এটা দ্বারা কঙ্কাল তৈরি হয়। কার কঙ্কাল তৈরি হয়? পোকামাকড়ের কঙ্কাল। কোন কঙ্কাল? বহিঃকঙ্কাল। ভাইয়া ক ক এই শব্দ দুটো গুরুত্ব দাও, এমসিকিউ আসবে প্রিয় ভাই ও বোনেরা। তাহলে কাকড়া, লবস্টার মানে পোকামাকড়ের বহিঃকঙ্কাল তৈরি হয়। আর কি তৈরি হয়? ছত্রাকের কোষ প্রাচীর। কোষ প্রাচীর কার? ছত্রাকের। কাইটিন মানেই ক এর খেলা। এই তিনটা শব্দ, দিস ইজ তোফাইল ভাই স্পেশাল টিভিএস বক্স বা ডিএমসি ড্রিমার্স স্পেশাল বক্স, লিখে রাখো ডিএমসি ড্রিমার্স স্পেশাল বক্স 1। পারা যাবে? সবাই পারবো? লিখে কমেন্ট করো ডান। কাইটিনের তিনটা কথা, এটা একটা কার্বোহাইড্রেট, এটা কঙ্কাল তৈরি করে পোকামাকড়ের, কোষ প্রাচীর তৈরি করে কার? ছত্রাকের। সেলুলোজের ছোট ভাইয়ের নাম হেমিসেলুলোজ, রিডিং পড়লেই হবে। আর কার্বোহাইড্রেট ডেরিভেটিভ নামগুলা গ্লুকোসামিন, গ্যালাক্টোসিমিন, এগুলো হলো কার্বোহাইড্রেট ডেরিভেটিভ। দেখো গ্লুকোজ আর অ্যামাইন মিলে গ্লুকোজ অ্যামাইন, গ্যালাক্টোজ আর অ্যামাইন মিলে গ্যালাক্টোসামাইন। এটা তেমন কিচ্ছু না, ঠিক আছে? পরীক্ষায় কোনটা আসবে? কাইটিন। ছত্রাকের কোষ প্রাচীর কে তৈরি করে? উত্তর হলো কাইটিন। ভাই রে ভাই, এই চ্যাপ্টারের উপরে আমি সেই পড়াইলাম। এখন কার্বোহাইড্রেটের উপর যদি কেউ বস হতে চাস তোরা, ভাইয়া যা যা পড়াইছি তা তোকে জাস্ট ফলো করতে হবে। তোকে ভাইয়া সেইটা ফলো করতে হবে। তুই চার নাচা, কে কে 4টা ক্লাসে করছো কমেন্ট করো তো। কার্বোহাইড্রেট 4টা ক্লাসে আমি সব পড়াই দিলাম, সব। কার্বোহাইড্রেট 4টা ক্লাসে আমি সব পড়িয়ে দিলাম, সব পড়িয়ে দিলাম, সব। যারা যারা বই দাগাই নিছো, দাগানো বই ডিসকাশন গ্রুপে আপলোড দিয়ে দিবা। দাগানো বই ডিসকাশন গ্রুপে আপলোড দিয়ে দিবা। যারা যারা বই দাগাইছো আপলোড দিয়ে দিবা, ওইটা দিয়ে সবাই দাগাই নিবে। আমি দেখানো বই একটা বোধ এখনো তোমাদেরকে দেই নাই, তোমরা আমার উপর রেগে আছো। আমি আসলে টাইম কুলাই উঠতে পারি না ওইটা দেওয়ার জন্য তোমাদেরকে। এগুলো সব পড়াই দিছি। রেডি? ড্রিম নোট, আরে কেবল তো একটা অংশ শেষ করলাম, আসল পড়াই তো এখনো বাকি। কার্বোহাইড্রেট শেষ, ঠিক আছে? 4টা ক্লাস, ভেরি গুড। 4টা ক্লাস রিভাইজ, শুক্রবার পরীক্ষা। এটা ডিসকাশন গ্রুপে পোস্ট করে দাও, ডিএমসি ড্রিমার্স গ্রুপেও পোস্ট করে দিবা। কার্বোহাইড্রেট পরীক্ষা শুক্রবার বিকাল 5টা, শুধু কার্বোহাইড্রেট। শুক্রবার বিকাল 6টা, সন্ধ্যা 6টা। আচ্ছা, ডেরিভেটিভসটা একটু বলবেন। ডেরিভেটিভস কিছুই না। ডেরিভেটিভস কীরকম? ধরো তুমি আলু নিয়ে আসছো, তাই না? আলু থেকে কি কি বানাতে পারো? আলুর ভর্তা, আলুর তরকারি। তো কার্বোহাইড্রেট একটা পদার্থ, কার্বোহাইড্রেট থেকে যা যা বিভিন্ন রকম পদার্থ বানানো যায় তাকে বলে ডেরিভেটিভ। যেমন কাইটিন, গ্লুকোসামিন, উদাহরণ নামগুলো জাস্ট পড়তে হবে, কি কি কার্বোহাইড্রেট ডেরিভেটিভ আছে। রিডিং পড়লেই বুঝতে পারবে। এটা তেমন কিচ্ছু না, থাকলে তো আমি পড়াইতাম। সেকেন্ড চ্যাপ্টার ড্রিম নোট আমি ক্ষমা প্রার্থী, দিচ্ছি। আমি প্রতিদিনই ভাবো দিচ্ছি, দেওয়ার দেওয়ার সময় ভুলে যাই, আমি দুঃখিত। দিচ্ছি সেকেন্ড চ্যাপ্টার ড্রিম নোট, দুঃখিত। দিয়ে দিচ্ছি ভাইয়েরা, সব রেডি আছে, শুধু দিয়ে দিব, শুধু দিয়ে দিব। আশা এবং সাকিব বা ইমতিয়াজ দিয়ে দিব। তাহলে শুক্রবার পরীক্ষা, তোরা লাইভ ক্লাস করিস না, আমি একটু তোদেরকে নিয়ে হতাশ। লাইভ ক্লাস করিস না, তোরা এক্সাম টেক্সাম ঠিক মতো দিস না, ঠিক আছে? ওকে। নাইম, আর কারো কোনো সমস্যা? থ্যাংক ইউ খাদিজা, থ্যাংক ইউ সো মাচ। ক্লাস টাইমটা ভাই একটু ফিক্স করেন। ক্লাস টাইমটা আমাদের টাইম ধরে রাখতে হবে 6টা থেকে 8টা, এইটাই তোমরা টাইম ধরে রাখবা। 6টা থেকে 8টা, আমাকে একটু ফ্লেক্সিবিলিটি দাও। 6টা 15 বা 6টা 30 হবে ক্লাস টাইম। আজকে একটু পিছাই দিলাম কারণ অ্যাডমিশন বেচে ক্লাস সেশনে আমি তোমাদেরকে টাইম কিন্তু 6টা 30-এ দিয়েছিলাম, যত আমার মনে থাকে। স্কারডোজ কি? তুই আমাকে বলবি স্কারডোজ কি, এতক্ষণ ধরে আমি কি পড়াইলাম? আর ক্লাস টাইম চেঞ্জ করার সুযোগ আছে না? চেঞ্জ করার সুযোগ নাই আপাতত। তোমরাই এই টাইম ভোট দিছো, তোমরাই ভোট দিছো, আমি না। তোমরাই এই টাইমটা ভোট দিয়েছো, আমি দেই নাই। আমি আর মাঝখানে টাইম চেঞ্জ করার জন্য দিয়েছিলাম পোস্ট। ওকে, আচ্ছা। আর কালকে কালকে রাতের বেলা কোষ রসায়ন কার্বোহাইড্রেট জুম লাইভ করব।
কালকে রাতের বেলা কোষ রসায়ন, কার্বোহাইড্রেট, জুম লাইভ কুইজ। সমস্যা হচ্ছে তোরা তো কেউ পড়িসই নাই না, তোরা কেউ অংশই নিবে না, পরে আমার জুম লাইভ কুইজ আমার টাইমটা নষ্ট করা যাবে না। এটা কোষ বিভাজন কি জুম লাইভ কুইজ করছি? কোষ বিভাজন কি করছি? তোরা তো কেউ থাকিসই না, তোরা তো কেউ করিসই না। 25 ব্যাচে তো পোলাপানি নাই আয়মান টাইমান ছাড়া। এই কোষ বিভাজন কি নিছি? কোষ বিভাজন নিছি নাকি? কোষ বিভাজন লাইভ নিছি নাকি? জুম লাইভ নিছি? আমার তো মনে হয় না, নেওয়ার কথা ছিল। নিছি নাকি নেয়নি? একজন বলতেছে করছেন, একজন বলছে করি নাই। আমার মনে করি নাই। জি ভাইয়া নিছেন। কখন নিলাম কোষ বিভাজন? আমার তো মাথা কাজ করতেছে না। এই নেই নেই, যা। কোষ বিভাজন নিছি আসলেই। আচ্ছা, নিলে ভালো, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে কার্বোহাইড্রেট দিলাম না। একটা দিন পর শুক্রবার যদি পারি শুক্রবার করব বা শনিবার করব। সবাই আগে পড়ুক, আগে ঘোষণা দেই, ঠিক আছে? আপাতত আগে পরীক্ষা দাও, আগে পরীক্ষাটা দাও। হ্যাঁ, শুক্রবার আগে পরীক্ষাটা দাও, এই ঘোষণা দিয়ে দাও, ঠিক আছে? আগে পড়ো। 10 টাকা পাইতি না? কার কাছে? আমার কাছে, যা। ঠিক আছে, ভালো থাকো। ক্লাস টাইম নাইম, ক্লাস টাইম বিষয়ে আলোচনা শেষ। রাইট। রিফাত।